ছাত্রছাত্রী সুপ্রভাত। গত ভিডিওতে আমরা আলোচনা করেছি মাইটোসিস কোষ বিভাজন নিয়ে। এই মাইটোসিস কোষ বিভাজন আমরা দেখলাম যে কি করে একটি দেহমাতৃক কোষ থেকে দুটি সমগুণ সম্পন্ন অপত্য কোষ সৃষ্টি হতে পারে। তো আজকে আমরা চলে যাব আমাদের পরবর্তী যে কোষ বিভাজনটা, সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। তো এই মিওসিস কোষ বিভাজন যাওয়ার আগে একটা কথা বলি, তোমরা যারা নতুন এসছো তারা আমার এই আগের ভিডিওগুলো একটু দেখে নেবে, তাহলে এই ভিডিওটা দেখতে তোমাদের একটু সুবিধা হবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে চলো আমরা আলোচনা করি আজকের যে পাঠ, সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন পদ্ধতি। তাহলে প্রথমে আমরা আলোচনা করি যে মিওসিস কোষ বিভাজন কাকে বলে। যদিও আমি গত ভিডিওগুলোতে বলেছি, তবু আজকে একটু আলোচনা করি। মিওসিস কোষ বিভাজন হচ্ছে সেই প্রকার কোষ বিভাজন যে কোষ বিভাজনে জনন মাতৃকোষের নিউক্লিয়াসটি দুইবার বিভাজিত হয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোমে সমন্বিত চারটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকেই বলা হচ্ছে মিওসিস কোষ বিভাজন পদ্ধতি। তাহলে দেখো, আলোচনা করলাম কি এখানে নিউক্লিয়াসটা দুবার বিভাজিত হয়। তার প্রথমে যে নিউক্লিয়াসের বিভাজনটা হয়, সে নিউক্লিয়াসের বিভাজনের যে ক্রোমোজোম সংখ্যা থাকে, সেই ক্রোমোজোম সংখ্যাটা 2n থেকে n হয়ে যায়, অর্থাৎ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যায়। পরবর্তীতে এই নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় সমবিভাজন পদ্ধতি ঘটে, অর্থাৎ হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম সমন্বিত কোষ থেকে হ্যাপ্লয়েড সংখ্যক তোমার অপত্য কোষ সৃষ্টি করে। এবার আমরা আলোচনা করব এই যে মিওসিস কোষ বিভাজন কোথায় হয়। দেখো, সংজ্ঞাতেই বলেছি জনন মাতৃকোষ হয়। এখন জনন মাতৃকোষ কোনগুলো? নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে যেখানটায় রেণু উৎপন্ন হয়, সেই রেণু মাতৃকোষে এই কোষ বিভাজনটা হয়। উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে তোমার পরাগরেণুর মাতৃকোষে, তারপর তোমার ডিম্বাশয়ের ডিম্বাণুতে, এবং প্রাণীদের ক্ষেত্রে শুক্রাশয়ের প্রাথমিক ওসাইট, শুক্রাশয়ের প্রাথমিক স্পার্মাটোসাইট এবং ডিম্বাশয়ের প্রাথমিক ওসাইটে এই কোষ বিভাজন পদ্ধতিটি সম্পন্ন হয়। তাহলে চলো এবার আলোচনা করি মূল আলোচনার যে বিষয়বস্তু, সেটা হচ্ছে তোমার মিওসিস কোষ বিভাজন পদ্ধতি। তোমাদের এই ক্ষেত্রে এই পদ্ধতিটা তোমার বিশদে আলোচনা করার স্কোপ নেই। তো তোমাদের যাদের জানার খুব ইচ্ছে, তারা আমাকে কমেন্টে করবে, তাদের জন্য আমি আলাদা একটা ভিডিও পরিষ্কারভাবে তৈরি করব। আজকে একটু সংক্ষিপ্তভাবেই তোমাদের জন্য আলোচনা করছি। তো মিওসিসের শুরুতেই পিতার এক সেট ক্রোমোজোম এবং মাতার এক সেট ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলোর একই রকম ক্রোমোজোম, একই রকম মানে আকার, আয়তন, জিন সংখ্যার অবস্থান, সেন্ট্রোমিয়ার অবস্থান একই রকম, এই ধরনের দুটো সেট ক্রোমোজোম, অর্থাৎ পিতার এক সেট এবং মাতার এক সেট ক্রোমোজোম পাশাপাশি অবস্থান করে। এই ধরনের অর্থাৎ একই রকম ক্রোমোজোমগুলোকে বলা হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। তো এই হোমোলোগাস বা সমসমস্ত ক্রোমোজোমগুলো পাশাপাশি অবস্থান করে। এবার পাশাপাশি অবস্থান করার পর এই ক্রোমোজোমগুলো দুটি করে ক্রোমাটিড অংশে বিভক্ত হয়ে যায়।
অর্থাৎ মাতার সেটটা দুটো ক্রোমাটিডে বিভক্ত হয়, পিতার সেটটা দুটো ক্রোমাটিডে বিভক্ত হয়। তাহলে পিতা এবং মাতার ওই প্রতিটার যে দুটো করে ক্রোমাটিড সৃষ্টি হলো, সেই ক্রোমাটিডগুলোকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। অপরদিকে মাতার একটা ক্রোমাটিড এবং পিতার একটা ক্রোমাটিডের পরস্পরকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তো এই যে পাশাপাশি অবস্থান করে সমসমস্ত ক্রোমোজোমগুলো, এই সমসমস্ত ক্রোমোজোমগুলো পরস্পরের সঙ্গে কিন্তু হচ্ছে জোর বাঁধে। এই জোর বাঁধার পদ্ধতি থেকে বলা হচ্ছে সাইন্যাপসিস। কি বলছে এটাকে? সাইন্যাপসিস, নট সাইন্যাপস। সাইন্যাপস আমরা নিউরনে পড়েছি, এটা হচ্ছে সাইন্যাপসিস, জোর বাঁধার পদ্ধতি। আর এই জোর বাঁধতে সাহায্য করে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। কি বললাম? সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। তো এই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের সাহায্যে এই হোমোলোগাস বা সমসমস্ত ক্রোমোজোমগুলো কি হচ্ছে জোর বাঁধে। এই জোর বাঁধা অবস্থায় এই নন সিস্টার ক্রোমাটিড দ্বয় পরস্পরের মধ্যে খণ্ডাংশের বিনিময় হয়। তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ যে কি করে এই নন সিস্টার ক্রোমাটিডের খণ্ড পরস্পরের সঙ্গে কি হচ্ছে আদান প্রদান করছে। এই যে পরস্পরের সঙ্গে আদান প্রদান করে, এই আদান প্রদান করাটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। খুব ইম্পর্টেন্ট টার্ম, ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার কাকে বলে? ক্রসিং ওভার হলো যে সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে যে জিন খণ্ডের আদান প্রদান ঘটে, সে আদান প্রদান ঘটনাটাকে বলা হচ্ছে তোমার ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের ফলে নতুন বৈশিষ্ট্যযুক্ত তোমার ডিএনএ বা ক্রোমাটিড বা ক্রোমোজোম সৃষ্টি হয়। এদেরকে রিকম্বিন্যান্ট ডিএনএ বলা হয়। আবার বলছে কি বলেছে? রিকম্বিন্যান্ট ডিএনএ। এইপর যখন তাদের খণ্ডাংশের বিনিময় হয়ে যায়, তখন এই জোর বাঁধার পরস্পর বিপরীত দিকে মানে পরস্পরের বিকর্ষণ শুরু হয়। এই বিকর্ষণের সময় তারা পরস্পরের সঙ্গে অর্থাৎ নন সিস্টার ক্রোমাটিড দ্বয় পরস্পরের সঙ্গে এক্স আকৃতির একটা জায়গাতে আবদ্ধ হয়ে যায়। এই এক্স আকৃতির জায়গাটাকে বলা হচ্ছে কায়াজমা। কি বললাম? কায়াজমা। টার্মটা খুব ইম্পর্টেন্ট, সেটাকে বলছে কি কায়াজমা। তো এইভাবে কি হচ্ছে তোমার ক্রোমোজোম দুটো অর্থাৎ রিকম্বিন্যান্ট যে ক্রোমোজোম বা ক্রোমাটিড, এরা কি হচ্ছে পরস্পর থেকে কি হচ্ছে আলাদা হয়ে যায়। এই আলাদা হয়ে যাওয়ার পর তারা কি হচ্ছে পরস্পর সঙ্গে কি হচ্ছে যে দুটো নিউক্লিয়াসে ভাগ হয়ে যায়। অর্থাৎ দুটো নিউক্লিয়াসে দেখো যে ক্রোমোজোমগুলো এলো, সেই ক্রোমোজোমগুলো কিন্তু কি হচ্ছে দেখো রিকম্বিন্যান্ট অর্থাৎ নতুন বৈশিষ্ট্যযুক্ত ক্রোমোজোম। যার জন্য আমরা বারবার বলেছি যখন আমরা সুযোগ পেয়েছি যে একমাত্র মিওসিস কোষ বিভাজনের ফলে নতুন বৈশিষ্ট্যযুক্ত ক্রোমোজোম সৃষ্টি হয়, তার সঙ্গে সঙ্গে জীবের সৃষ্টি হয়। এরপর এই যে অপত্য নিউক্লিয়াস গঠিত হলো, এই অপত্য নিউক্লিয়াসকে বেষ্টন করে সাইটোকাইনেসিস ঘটে এবং অপত্য কোষ তৈরি হয়ে যায়। অর্থাৎ নতুন ক্রোমোজোম সমন্বিত অপত্য কোষ সৃষ্টি হয়। এরপর এই কোষগুলো মাইটোসিস কোষ বিভাজনের মতো পদ্ধতিতে অংশগ্রহণ করে সেখান থেকে কি হচ্ছে তোমার সমসংখ্যক ক্রোমোজোম সমন্বিত দুটো করে কোষ উৎপন্ন করে। অর্থাৎ মিওসিস প্রক্রিয়ায় দেখো একটা কোষ থেকে কি হচ্ছে চারটে অপত্য কোষ গ্যামেট উৎপন্ন হয়। তো এবার আলোচনা করব মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য কি, অর্থাৎ এর ফলে আমাদের কি কি উপকার হয় জীবজগতের ক্ষেত্রে। প্রথম যে উপকারটা হয়, প্রথম যে পয়েন্ট আমরা বলবো সেটা হচ্ছে প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা। দেখো যখন জীবের সৃষ্টি হয়
তখন দুই ধরনের গ্যামেট, একটা পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট হচ্ছে পরস্পর সঙ্গে মিলিত হয়ে জাইগোট ফরমেশন করে। তাহলে দেখো আমাদের ক্রোমোজোম সংখ্যা তো হচ্ছে 2n। এখন যদি গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা যদি 2n থাকতো তাহলে এই দুটো মিশে কি হতো 4n হয়ে যেত। অর্থাৎ দেখো আমাদের টোটাল ক্রোমোজোম সংখ্যা 2n, কিন্তু তার দ্বিতীয়করণ 4n ঘটবে। তো এইরকম পরস্পরের সঙ্গে কি হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কি হচ্ছে বাড়তে থাকবে। কিন্তু মিওসিসের ফলে কিছু দেখো গ্যামেটটা উৎপন্ন হচ্ছে n সংখ্যক হ্যাপ্লয়েড। তা গ্যামেট n সংখ্যক, অর্থাৎ পিতার পুংগ্যামেট n, স্ত্রী গ্যামেট n, তাহলে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে 2n গঠন করলো। তাহলে দেখো 2n অর্থাৎ প্রজাতির যে ক্রোমোজোম সংখ্যা যে 2n, সে 2n সংখ্যাটা কি হচ্ছে ধ্রুবক থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি ক্রোমাটিড খণ্ডের বিনিময়। দেখো খুব ইম্পর্টেন্ট যে আমরা দেখলাম যে সমস্ত ক্রোমোজোমে নন সিস্টার ক্রোমাটিড দ্বয় পরস্পরের মধ্যে কি হচ্ছে খণ্ডাংশের বিনিময় ঘটে। অর্থাৎ একটা ক্রোমাটিডের কিছু অংশ অপর ক্রোমাটিডে লেগে যায় এবং অপর ক্রোমাটিডের কিছু অংশ এই ক্রোমাটিডে লেগে যায়। এইরকম ভাবে কি হচ্ছে ক্রোমাটিড খণ্ডের বিনিময় ঘটে। তার ফলে কি হচ্ছে জিনের পুনর্বিন্যাস ঘটতে সাহায্য করে। নেক্সট হচ্ছে প্রকরণের উৎপত্তি। প্রকরণ, দেখো এটা একটা গুরুত্বপূর্ণ টার্ম তোমাদের জীবন বিজ্ঞানের ক্ষেত্রে। প্রকরণ হচ্ছে কি, প্রকরণ সেটা হলো যে জীবের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ। তাহলে মিওসিস কোষ বিভাজনে দেখো যে একটা ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমোজোমটা ছিল সে ক্রোমোজোমটা মিক্স হয়ে গেছে। অর্থাৎ মাতার ক্রোমোজোমে পিতার ক্রোমোজোম মিক্স হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে নতুন তো এই নতুন বৈশিষ্ট্য উৎপন্নটা হচ্ছে প্রকরণ, যেটা পরবর্তীতে বিভিন্ন রকমের প্রতিকূল পরিবেশে কি হচ্ছে তাকে টিকে থাকতে কি হচ্ছে সাহায্য করে। নেক্সট হচ্ছে গ্যামেট উৎপাদন। আগে বলেছি মিওসিসের ফলে কি হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম সমন্বিত গ্যামেট উৎপন্ন হয়। কটা হয় একটা কোষ থেকে? 4টে গ্যামেট উৎপন্ন হয়। এরপর হচ্ছে যৌনুক্রম। যৌনুক্রম কি? যৌনুক্রম হচ্ছে একটা জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড বা ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড এর পর্যায়ক্রমিক আবর্তন। তো আমরা প্রথম পয়েন্টেই বলেছিলাম যে ক্রোমোজোম সংখ্যার ধ্রুবক থাকে। এটা হচ্ছে ঠিক তাই। দেখো প্রথমে জীবটা ছিল কি 2n প্রকৃতির, তারপর সেখান থেকে হ্যাপ্লয়েড হলো, মিওসিস পদ্ধতিতে হ্যাপ্লয়েড হলো। এই হ্যাপ্লয়েড থেকে কি হচ্ছে যে গ্যামেট উৎপন্ন হলো সেটা মিলিত হয়ে আবার 2n উৎপন্ন করছে। অর্থাৎ এই 2n এবং n এর পর্যায়ক্রমিক যে আবর্তন সেটা মিওসিসের দ্বারা কি হচ্ছে সম্ভব। তাহলে বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম মিওসিস কোষ বিভাজন নিয়ে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি তোমাদের সেই অসুবিধাগুলো দূর করার চেষ্টা করব। তো আমাদের যে চ্যাপ্টারটা ছিল জীবনে প্রবাহ মাত্রা, দেখো জীবনে প্রবাহ মাত্রা আমরা বলেছিলাম যে ইনফরমেশনগুলো কি হচ্ছে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কি করে যায়। তাহলে দেখো এইখানটায় যে ক্রোমাটিড এই যে জিনগুলো দেখো কি হচ্ছে যে গ্যামেট উৎপাদন হলো। এই গ্যামেটটা পরবর্তী প্রজন্মে কি হচ্ছে যখন নিষেকের ফলে পরবর্তী প্রজন্ম সৃষ্টি হচ্ছে তখন সেইখানটায় কিন্তু সে গ্যামেটটা চলে যাচ্ছে। অর্থাৎ ইনফরমেশনটা জেনারেশন টু জেনারেশন, প্রজন্ম টু প্রজন্ম কি হচ্ছে প্রবাহিত হচ্ছে। এটাই হচ্ছে জীবনের প্রবাহমানতা। অর্থাৎ একটা জীব থেকে আরেকটা জীবে, একটা কোষ থেকে আরেকটা কোষে চলে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তবে হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, তাতে আমি খুব আনন্দিত হব। আর কোনো রকম কোনো পরামর্শ থাকলে অবশ্যই দেবে, আমি সাদরে গ্রহণ করব। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো।